হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পাঠশালা। আজকে আমরা ক্লাস 12-এর এক গুরুত্বপূর্ণ প্রোজ নিয়ে আলোচনা করব। দ্য আইজ হ্যাভ ইট। লেখক হচ্ছেন রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড ব্রিটিশ বংশোদ্ভূত একজন ভারতীয় লেখক। তিনি জন্মগ্রহণ করেছিলেন 19শে মে 1934 সালে। তিনি তার সাহিত্য জীবন শুরু করেন খুব কম বয়স থেকে। তার যখন বয়স ছিল মাত্র 17 বছর, তিনি লিখেছিলেন এক আত্মজীবনীমূলক উপন্যাস দ্য রুম অন দ্য রুফ। তার সাহিত্য প্রতিভা তিনি তুলে ধরেন বিভিন্ন গল্পের মাধ্যমে। সেই গল্প হোক শিশু সাহিত্য হোক, প্রেমের গল্প হোক, হাস্যকৌতুক হোক, বা বিভিন্ন রহস্যমূলক গল্প হোক, ভৌতিক গল্প হোক, যে ধরনেরই গল্প হোক না কেন, তিনি সবলীলায় সমস্ত ধরনের গল্পের মধ্যে তার সাহিত্য প্রতিভা তিনি সুন্দরভাবে তুলে ধরেছিলেন। সেই রাস্কিন বন্ড এখন তিনি উত্তরাখণ্ডে বসবাস করছেন, আর তার প্রত্যেকটা ছোট গল্পের মধ্যে আমরা হিমালয়ের পাদদেশের একটা ছবি আমরা দেখতে পাই। তো আজ যে আমরা এই আইজ হ্যাভ ইট গল্পটা পড়ব, এই আইজ হ্যাভ ইট গল্পটা বিভিন্ন সময়ে বিভিন্ন নামে প্রকাশিত হয়েছিল। যেমন এই গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ এই নামক কাব্যগ্রন্থে। এই গল্পের বিভিন্ন নাম আছে, যেমন দ্য আইজ আর নট হেয়ার, অথবা বলতে পারো দ্য গার্ল অন দ্য ট্রেন। আমরা এখন এই যে গল্পটার নামটা দেওয়া হয়েছে দ্য আইজ হ্যাভ ইট, এই গল্পটা একটা ব্যঙ্গাত্মক ব্যাপার বলতে পারো। এই গল্পের মানেটা হচ্ছে আইজ হ্যাভ ইট, মানে আখিতেই আছে এটি। এখানে এই গল্পটার মধ্য দিয়ে একটা আইরনি লুকিয়ে আছে। আখিতেই আছে এটি, আখিতেই আছে আমাদের কি দেখার দৃষ্টি, আমাদের দেখার ক্ষমতা। কিন্তু এই গল্পের মধ্যে দেখতে পাবে যে দুজনের মধ্যে এই গল্পটা বা কথোপকথন হচ্ছে, এটা সংক্ষিপ্ত কথোপকথন, সেটার মধ্যে দুজনেই ভাবছে দুজন দুজনকে দেখতে পাচ্ছে বা পায়, কিন্তু আলটিমেট গল্পের শেষে যখন আমরা পৌঁছাবো তখন আমরা দেখতে পাবো আসলে দুজনেই অন্ধ। এই জন্য এই গল্পের নামকরণের মধ্যে একটা আইরনি লুকিয়ে আছে। তো যাই হোক, যদি গল্পটা আমরা একটু এর সারাংশটা দেখি তাহলে দেখতে পাবো গল্পটা ফার্স্ট পার্সন ন্যারেটিভে সুন্দর করে বর্ণনা করা হয়েছে। গল্পটা বর্ণনা করা হয়েছে যে ট্রেনের মধ্যে পুরো ঘটনাটা ঘটছে, বক্তা যাত্রা করছে। বক্তা এখন অন্ধ, আগে হয়তো দেখতে পেত, কিন্তু বক্তার জীবনের একটা শখ যে সে যে অন্ধ, সেই অন্ধত্বটা সে অন্য কাউকে বুঝতে দেবে না, এটাই তার জীবনের একটা শখ। তাই সে কথোপকথন শুরু করছে তার ট্রেনে ওঠা একটা মেয়ের সাথে। সে মেয়েটার কাছে লুকোবার চেষ্টা করছে বারবার, সে অন্ধ। সে এমনভাবে কথা বলছে যেন সে আর পাঁচটা লোকের মতো সেও দেখতে পায়, কিন্তু মেয়েটাও তার সাথে সেরকমভাবেই গল্প করছে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে। যখন গল্পের শেষে আমরা পৌঁছাচ্ছি তখন আমরা একটা সিচুয়েশনাল আইরনির মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি যে বক্তা যে তার কাছে মানে মেয়েটার কাছে লুকোচ্ছিল যে আমি পুরোপুরি অন্ধ, কিন্তু মেয়েটাও যে অন্ধ সেটা বক্তা জানতে পারলো সেই নতুন ট্রেনে ওঠা একটা যাত্রীর সাথে। এই যে একটা সাডেন ফল, একটা বক্তা যেটা আশা করেছিল যে মেয়েটাও হয়তো দেখতে পায় তাই সে লুকোচ্ছিল, সে অন্ধ হওয়া সত্ত্বেও তার অন্ধত্বটা লুকোচ্ছিল, কিন্তু আলটিমেট যখন গল্পের শেষে বক্তা জানতে পারলো মেয়েটাও অন্ধ, তখন বক্তার মধ্যে একটা সাময়িকভাবে একটা বলতেই পারো ফুলিশনেস তার কাছে জন্মালো। এটাই বলা হয় এইভাবে এই গল্পটা সিচুয়েশনাল আইরনির মধ্য দিয়ে এই গল্পটা শেষ হচ্ছে। তো যাই হোক, এই গল্পটা ছোট গল্প হিসাবে একটা খুবই বিখ্যাত একটা গল্প। এই গল্পের মধ্য দিয়ে রাস্কিন বন্ড খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে এই বক্তা সে যে অন্ধ, সে যে একটা টেন্ডেন্সি তার অন্যকে বোকা বানাবার, গল্পের শেষে সেও যে নিজে বোকা বনে গেল, সে জানতেই পারলো না যে মেয়েটা পুরোপুরি অন্ধ। এই ব্যাপারটা খুব সুন্দরভাবে লেখক এই গল্পের মধ্য দিয়ে তুলে ধরেছেন। তো যাই হোক, দেখো আর দেরি না করে আমরা এই গল্পের মেন আলোচনায় চলে যাব। দেখো গল্পের আলোচনাতে আমরা দেখো প্রথম স্টার্টিংটা আমরা শুরু করছি। একটু তোমরা লাইন বাই লাইন টেক্সটটা বের করে
সেই লাইন বাই লাইন একটু দেখবে। আমি লাইন বাই লাইন চেষ্টা করব একটু ডিটেলসে সহজ বাংলায় সেগুলোকে তুলে ধরার। তো তোমরা যদি কোনো ওয়ার্ড মিনিং লিখে নেওয়ার প্রয়োজন মনে হয় সেটা তোমরা বইয়ের উপরেই লিখে রাখবে, বা যদি কোনো এখন লিখতে না পারো, যদি আরও কিছু ডাউট থাকে তো সেটা আমাকে শেষে কমেন্ট করে জানাবে, সেই ডাউটের ক্লিয়ার আমি করে দেবো, আমি কমেন্টের অবশ্যই উত্তর দেবো। তো চলো দেরি না করে দেখো প্রথম কি দেওয়া আছে। লাইন বাই লাইন পড়ছি, একটু টেক্সটটা ফলো করো। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা। বক্তা বলছেন আমি রোহানা পর্যন্ত ট্রেনে একা ছিলাম। এখানে একটা প্রশ্ন আসে, বক্তার সাথে রোহানা পর্যন্ত কে এসেছিল? আনসার বলবে নোবডি, কেউ ছিল না, সেটা বুঝতেই পারছি। দেন এ গার্ল গট ইন, তারপর একটা মেয়ে ট্রেনে উঠেছিল। তাহলে এখানে দেখো একটা প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্নটা যেটা আমি বললাম, বক্তার সাথে রোহানা পর্যন্ত কে ছিল? কেউ ছিল না, নো ওয়ান। আরেকটা প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, মেয়েটা কোন স্টেশনে ট্রেনে উঠেছিল? কোন স্টেশনে? রোহানা। রোহানা একটা উত্তরপ্রদেশের স্টেশন। দেখো তারপর দ্য কাপল, যে কাপলটা, কাপল বলতে এখানে তার বাবা মাকে বলা হয়েছে মেয়েটার, হু স হার অফ, যারা মেয়েটাকে ছাড়তে এসেছিল, ওয়ার প্রবাবলি, প্রবাবলি মানে হয়তো, যেহেতু বক্তা এখন দেখতে পান না তাই তিনি তো শিওরলি বলতে পারছেন না, তাই তিনি এই প্রবাবলি কথাটা বললেন যে যে কাপলটা এই মেয়েটাকে ছাড়তে এসেছিল তারা প্রবাবলি কী ছিল? হার প্যারেন্ট, হয়তো ছিল তার বাবা মা। দে সিমড ভেরি অ্যাংসাস, তারা, বক্তার মনে হচ্ছিল যে তারা ছিল খুবই চিন্তিত। কী নিয়ে? পরীক্ষায় প্রশ্ন আসে, কী নিয়ে চিন্তিত? অ্যাবাউট হার কমফর্ট, মেয়েটার সুখ স্বচ্ছন্দের বিষয় নিয়ে। আরেকটা এখানে প্রশ্ন আসতে পারে, মেয়েটাকে কারা ছাড়তে এসেছিল? অবশ্যই বলবে প্রবাবলি হার প্যারেন্টস, এই প্রবাবলি কথাটা ইউজ করবে। অ্যান্ড দ্য ওম্যান, এবং সেই মহিলা, গেভ দ্য গার্ল, মেয়েটাকে দিচ্ছিল ডিটেল ইনস্ট্রাকশন, একটা বিস্তারিত নির্দেশ। কি নির্দেশ? একটা এক্সাম পরীক্ষায় প্রশ্ন আসে যে তার বাবা মা মেয়েটাকে কি নির্দেশ দিচ্ছিল। কি নির্দেশ? দেখো দাগ দিয়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট এসিকিউ এর জন্য। অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, সে তার জিনিসগুলো কোথায় রাখবে। হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন জানলা দিয়ে বাইরে মুখ বের করবে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার, এবং কিভাবে অচেনা লোকের সাথে কথা বলাটা এড়িয়ে যাবে। এই নির্দেশগুলো মেয়েটার মা, হয়তো তার মা এই মেয়েটাকে দিচ্ছিল। তারপর দেখো কী হলো, দে কল দেয়ার গুড বাই, তারপর তারা বিদায়টা জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, আর ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, বক্তা বলছেন যেহেতু আমি ছিলাম সেই সময় পুরোপুরি অন্ধ, তার মানে বক্তা নিশ্চয়ই আগে দেখতে পেত। মাই আইজ, আমার চোখগুলো সেন্সিটিভ ছিল, সংবেদনশীল। কিসের প্রতি? অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, শুধুমাত্র আলো এবং অন্ধকারের প্রতি। আই ওয়াজ আনএবল টু টেল, তাই হয়তো আমি বলতেই পারবো না। হোয়াট দ্য গার্ল লুক লাইক, মেয়েটা কেমন দেখতে। বাট আই নিউ, কিন্তু আমি জানতে পেরেছিলাম। সি ওর স্লিপার, মেয়েটা চপ্পল পরে আছে। কি করে জানতে পেরেছিল? দাগ দিয়ে রাখবে। ফ্রম দ্য ওয়ে, কারণ যে রাস্তায় সে আসছিল। দে স্ল্যাপড এগেন্স্ট হার হিল, মানে পায়ের গোড়ালির একটা আওয়াজ হচ্ছিল। পায়ের গোড়ালির যেরকম চটি পড়লে, চপ্পল পরলে যে আওয়াজটা হয়, সেই আওয়াজটা শুনে বক্তা বুঝতে পেরেছিল মেয়েটা নিশ্চয়ই চপ্পল পরে আছে। তারপর কি বলছে দেখো, ইট উড টেক মি, এটা হয়তো আমার কিছুটা সময় লাগবে। টু ডিসকভার, আবিষ্কার করতে বা বুঝতে। সামথিং অ্যাবাউট হার লুকস, মেয়েটা কেমন দেখতে তার কিছুটা। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, হয়তো আমি কখনোই বলতেই পারবো না। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমার ভালো লেগেছিল মেয়েটার গলার আওয়াজটা। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার, এমনকি আমার ভালো লেগেছিল ওই মেয়েটার যে চপ্পলের আওয়াজটা, সেটাও আমার ভালো লেগেছিল। তারপর দেখো বক্তা প্রথম একটা কথা বলে মেয়েটার সাথে কথাবার্তা বলা শুরু করছে। এটা একটা এক্সাম্পল বা ধরতেই পারো একটা পরীক্ষার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বক্তা কি বলে মেয়েটার সাথে প্রথম কথা বলাটা শুরু করেছিল।
কি বলেছিল দেখো, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, বলেছিল তুমি কি দেরাদুন পর্যন্ত যাবে, মানে প্রথম কি জিজ্ঞেস করলো, গন্তব্যস্থল ডেস্টিনেশন, মানে প্রথম ডেস্টিনেশন জিজ্ঞাসা করে বক্তা মেয়েটার সাথে কথা বলাটা শুরু করেছিল। কি জিজ্ঞেস করেছিল, যে তুমি কি দেরাদুন পর্যন্ত যাবে। তারপর দেখো, বক্তা মনে মনে ভাবছেন, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি নিশ্চয়ই কোনো এক অন্ধকার কোণায় বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টেল হার, কারণ আমার গলার আওয়াজটা তাকে চমকে দিয়েছিল। সি গেভ এ লিটিল এক্সক্লেমেশন, সে একটু ইতস্তত বোধ করেছিল। অ্যান্ড সেড, তারপর বলেছিল, আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার, আমি এখানে জানতাম না যে আমি ছাড়াও এখানে আর কেউ আছে। দেখো এই কথাটা বক্তা একটু গায়ে লেগেছে। বক্তা কি বলছে, ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট, হ্যাঁ এটা প্রায়ই ঘটে যে, কি ঘটে, পিপল উইথ গুড আইসাইট, যাদের চোখের দৃষ্টি ভালো, ফেল টু সি, তারা দেখতে ব্যর্থ হয়, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের চোখের সামনের জিনিসগুলোই। কেন, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ, বক্তা বলছেন আমার মনে হয় তাদের দেখার মতো তো অনেক জিনিস আছে, তাই তারা সামনের জিনিসগুলোও দেখতে পায় না। হোয়ারেস, অন্যদিকে, পিপল হু ক্যান নট সি, যে লোকগুলো দেখতে পায় না, অর সি ভেরি লিটিল, কিংবা খুব কম দেখতে পায়, তারা কি করে দেখো, দাগ দিয়ে রাখবে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়াল, তারা গ্রহণ করে যা কিছু তাদের কাছে অপরিহার্য বা গুরুত্বপূর্ণ। কিভাবে গ্রহণ করে বা কিভাবে দেখে, হোয়াট এভার রেজিস্টার মোস্ট স্টিলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, মানে তাদের চোখ বাদ দিয়ে বাকি যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলোর উপর যা কিছু প্রভাব ফেলে সেগুলোই তারা বোঝার চেষ্টাটা করে। তারপর দেখো বক্তা কি বলেছিল, আই ডিডন্ট সি ইউ আইদার, আই সেড, বক্তা বলছেন আমিও তোমায় দেখিনি, বাট আই হিয়ার্ড ইউ কাম ইন, কিন্তু আমি শুনেছিলাম যে তুমি আসছো। তারপর দেখো বক্তা মনে মনে কী ভাবছে, আই ওয়ান্ডার, তখন আমি ভাবতে লাগলাম, ইফ আই উড বি অ্যাবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, আমি কি তার কাছে লুকোতে পারবো যে আমি পুরোপুরি অন্ধ। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, এটার জন্য আমার সিটে বসে থাকলেই হবে। আই থট, আমি ভেবেছিলাম, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটা খুব একটা কষ্টের হবে না। তখন মেয়েটা কি বলেছিল, দ্য গার্ল সেড, মেয়েটা বলেছিল, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মানে আমি সাহারানপুরে নেমে যাব। একটা প্রশ্ন, মেয়েটা কোথায় নেমে যাবে, মেয়েটা নামবে সাহারানপুরে। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা আমাকে সেখানে নিতে আসবে। তাহলে মেয়েটাকে রিসিভ করতে কে আসবে, মেয়েটার কাকিমা বলতে পারো বা মাসিমা। তখন বক্তা কী বলে দেখো, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, তাহলে আমার আর বেশি পরিচিতি বাড়াবার দরকার নেই। আই রিপ্লাইড, আমি উত্তর দিয়েছিলাম, কেন, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, বক্তা বলেছিল মাসিমারা নাকি সাধারণত ভয়ঙ্কর প্রজাতির একটা মানুষ হয়। এখানে একটা পরীক্ষায় প্রশ্ন আসে, বক্তার মতে আন্টসরা কেমন, এই কথাটা বলবে, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার। তখন বক্তা মেয়েটা জিজ্ঞাসা করেছিল, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাবে, সি আস্কড, মেয়েটা জানতে চেয়েছিল। তখন বক্তা কি বলেছিল, দাগ দিয়ে রাখবে, টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি, আমি প্রথমে যাব দেরা আর তারপর সেখান থেকে যাব আমি মুসৌরি। তখন মেয়েটা কি বলেছিল, ও হাউ লাকি ইউ আর, ও তুমি কতটা ভাগ্যবান। আই উইশ, আমারও ইচ্ছে আছে, আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমিও মুসৌরি যাব। আই লাভ দ্য হিলস, কারণ আমার পাহাড় ভালো লাগে, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে। কেন অক্টোবর মাসে পাহাড়টা বেড়াতে যাওয়ার ভালো লাগে, দেখো দেওয়া আছে। বক্তা বলেছিল, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই হচ্ছে আসল সময়। আই সেড, বক্তা বলছেন আমি বলেছিলাম, কলিং অন মাই মেমোরিজ, আমার স্মৃতিচারণ করে। কেন, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়া, সেই সময় পাহাড়টা পুরো বন্য ডালিয়া ফুলে ঢাকা থাকে। দ্য সান ইজ ডেলিসিয়াস, সূর্যের আলো খুব সুন্দর থাকে। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাত্রিবেলা, ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার,
তুমি কাঠের আগুনের পাশে বসতে পারো অ্যান্ড ড্রিঙ্ক এ লিটিল ব্র্যান্ডি, একটু ব্র্যান্ডি খেতে পারো। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গান, বেশিরভাগ ট্যুরিস্টরা সেই সময় চলে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, রাস্তাগুলো থাকে পুরোপুরি শান্ত এবং পুরোপুরি ফাঁকা। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবর মাসটাই হচ্ছে আসল সময়। দেখো আজকে আমি এই জাস্ট এতটা আলোচনা করলাম, এরপর যখন আমি নেক্সট ভিডিও পার্ট 2 নিয়ে আসবো আইস হ্যাবিটের, তখন সেখানে বাকি যেটা বাকি রইল পড়াটা সেটা লাইন বাই লাইন ডিটেলসে আমি সেটার আলোচনা করে দেবো। তো আজকের আলোচনা এই পর্যন্ত। যদি এই আলোচনার মধ্যে কারো কিছু ডাউট থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে নিচে জানিও, আমি সেগুলোর উত্তর দেবো। আর পরবর্তী এটার পার্ট 2 তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, ইংলিশ পাঠশালার সাথে জুড়ে থাকো। বাই বাই, টাটা।